লীলা, আর কতদিন তুমি আমার ধৈর্যের পরীক্ষা নেবে বলো তো? আচ্ছা, তোমার কি আমার ফিলিংস নিয়ে এখনো সন্দেহ আছে? না, তা নেই, কিন্তু কিন্তু কি? আমার রোজগার কম বলে, তাই তো? সেটাই যদি কারণ হয় তো আমি অপেক্ষা করতে রাজি আছি। তাছাড়া বস তো বলেছে যে হেড ক্লার্ক রিটায়ার করলেই আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে, আর বড়জোর বছরখানেক। তবে তখন আমার রোজগারটা অনেকটা বাড়বে। আচ্ছা, তাতেও কি আমাদের সংসার চলবে না বলো? আমিও গরিবের মেয়ে সরোজ, বড় লোকি চাল আমার নেই। অনেক কষ্ট করেই ডাক্তারি পাশ করেছি। দেখতেও এমন কিছু সুন্দরী নই, আমিই বরং তোমার যোগ্য নই। কিন্তু আমি তোমায় ভালোবাসি, সেসব নয়, কারণটা অন্য। কি কারণটা কি তাহলে? আমার বিয়ে হয়ে গেলে বাবাকে কে দেখবে বলো? অনেক বয়স হয়ে গেছে বাবার। তুমি তো জানো আমার মা নেই, ভাই বোন কেউ নেই। কে দেখবে বলো? এইটা কারণ? তুমি এটা আমাকে এতদিন বলনি। এটা কোনো কারণ হলো লীলা? এটা আগে বললে এর সমাধান আমি কত আগে করে দিতে পারতাম। তুমি না সত্যি। কিভাবে? দেখো লীলা, আমাদের সংসারের যে ছবিটা আমি দেখেছি, সেটা কিন্তু কখনোই তোমার বাবাকে বাদ দিয়ে নয়। বাবাকে তুমি আমাদের সংসারে নিয়ে এসো। দেখো, এতদিন তুমি একা দেখাশোনা করেছো, এখন থেকে আমরা দুজনে মিলে করব। বাবা জামাইয়ের সংসারে থাকতে রাজি হবে ভেবেছ? তেমন হলে হাতে পায়ে ধরে বলবো, আমরা দুজনে মিলে বললেও রাজি হবে না? যা স্বাধীন চেতা লোক, কি জানি। তবে তুমি যদি বাবার খরচের জন্য বাবার থেকে টাকা নিতে রাজি থাকো, তাহলে হয়তো রাজি হলেও হতে পারে। ও বেশ, খরচ নিলে যদি রাজি হয় তাহলে তাই হবে, নেব খরচ। খুশি তো? আর তো কোনো বাধা নেই, কি নেই তো? না। আমাদের এবারের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প ভুল। সরোজ সবুজ বর্ধন, লীলা অমৃতা রায়, গল্প পাঠে সৌভিক সাহা। শুরু হচ্ছে ভুল। ব্রিটিশ আমলের কলকাতার কাহিনী। সরোজ আর লীলা কথা বলছিল ইডেন গার্ডেন্সের একটা অন্ধকার কোণে বসে। সরোজের বয়স বছর 27 আর লীলার 22। দুজনে বাঙালি খ্রিস্টান। আলাপ হয়েছে আজ 6 মাস হল। নিভৃতে দেখা সাক্ষাৎ হয়েছে অনেকবার। সরোজ বারবার করে দিন ঠিক করার জন্য বলতে লাগলো। উফ, দাঁড়াও, আগে বাবাকে সব বলি। কাল সকালে বাড়ি আসছো তো? তখনই সব শুনতে পাবে। উমা, সকাল পর্যন্ত অপেক্ষা করার কি আছে? এখনই যাচ্ছি, চলো না। বাবুর বড্ড তাড়া দেখছি। এখন নয়, কাল সকালে এসো। কত আর সহ্য করা যায় বলো? লোভী কোথাকার তো। আরে 8টা বেজে গেছে, এবার উঠতে হবে। বাড়ি গিয়ে বাবার খাবার বানাতে হবে। চলো চলো। অগত্যা। দুজনে উঠে পড়ল। কালীঘাটে ট্রামে চড়ে এসে নামলো এলগিন রোডের মোড়ে। সরোজ লীলাকে বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। কাছেই একটা মেস বাড়িতে সে থাকে। হরনাথ, সকাল থেকে বারান্দাতে বসে বসে কি খবরের কাগজ পড়ছো? কতদিন দেখা সাক্ষাৎ নেই। তা তুমি তো আর যাবে না, তাই আমি নিজেই চলে এলুম দেখা করতে। আরে যদুনাথ, কি সৌভাগ্য! এসো এসো। লীলামা, হ্যাঁ বাবা। তোর যদু কাকা এসেছে। আরে কাপ চা পাঠাস মা। আরে যদু কাকা, কতদিন পর, কেমন আছেন? থাক থাক মা, আর প্রণাম করতে হবে না। কত বড় হয়ে গেছিস মা, ডাক্তারি পাশ করে গিয়েছিস শুনলুম। হ্যাঁ কাকা,
আপনাদের আশীর্বাদে। ভালো ভালো, খুব ভালো মা। আশীর্বাদ করি আরো অনেক বড় হও, অনেক উন্নতি করো। লীলার বাবা হরনাথ সান্যালের বয়স 60 পেরিয়েছে। এককালে তিনি ক্রিকেট খেলতেন ভালো। আগের মতো শক্ত সমর্থ না থাকলেও চেহারা এখনো সুঠাম। আগে সরকারি চাকরি করতেন, এখন পেনশন পান। স্ত্রী মারা গিয়েছেন 10 বছর হল। একমাত্র মেয়ে লীলা ছাড়া আপনজন আর কেউ নেই। তা হরনাথ, একটা কথা তোমায় জিজ্ঞেস করি। তুমি যে ধর্ম পরিবর্তন করে হ্যারি স্যান্ডেল হয়েছিলে, তা কি এখনো বর্তমান আছে? সরকারি কাগজপত্রে সেই নামই বর্তমান। তবে কি জানো, ওই বঙ্গভঙ্গের সময় থেকে মনের মধ্যে একটা পরিবর্তন হয়ে গিয়েছে। কিরকম কিরকম? দেখো, ধর্ম মানুষের অন্তরের জিনিস, অন্য কারোর সঙ্গে তার সম্বন্ধ নেই। যার মনের যা বিশ্বাস তাই তার ধর্ম। কিন্তু জাতীয়তা তো জন্মগত। আমি খ্রিস্ট ধর্মে বিশ্বাস করি বলে আমাকে যে সাহেব হতে হবে তার তো কোনো মানে নেই। কি বলো? হ্যাঁ, তা মনের এ পরিবর্তনটা হলো কিভাবে? নিজে থেকেই, না অন্য কোনো কারণ আছে? হ্যাঁ, কি জানো, একবার বিপিন পালের বক্তৃতা শুনতে গেছিলাম। কি বলবো ভাই, সব কথা শুনে চোখে জল এসে গেল। বক্তৃতার পরেই সোজা গিয়ে ঢুকলাম ফ্রেন্ডস সোসাইটির কাপড়ের দোকানে। পকেটে যে কটা টাকা ছিল তাই দিয়েই মিলের ধুতি আর শাড়ি কিনে বাড়ি চলে এলাম। সেই থেকে এই চলছে। তাই তো ভাবি, যে লোক চিরকাল স্যুট প্যান্ট পরে এসেছে তার হঠাৎ হলো কি? তা তোমার গিন্নি তো তখন বেঁচে, সেই তিনিও কি? সে আগে থেকেই বাড়িতে বিলিতি আর বাইরে দেশি মিলে শাড়ি পরত। এই ঘটনার পর থেকে বাড়িতেও সে মিলের শাড়ি পরা শুরু করেছিল। আর কি জানো, লীলা মায়ের নাম তখন আমরা রেখেছিলুম লিলি। আমরা তো আদর করে লীল বলে ডাকতুম। এই ঘটনার পরেই তার নাম বদলে লীলাবতী করে দেওয়া হলো। তা বেশ, তা বেশ, বেশ করেছো। তোমার ওই কথাটি আমার বেশ মনে ধরেছে। ওই যে বললে, ধর্ম মানুষের অন্তরের জিনিস, অন্য কারো সঙ্গে তার সম্বন্ধ নেই। যার মনের যা বিশ্বাস তাই তার ধর্ম। কিন্তু জাতীয়তা হলো জন্মগত। কেউ বিশেষ কোনো ধর্মে বিশ্বাস করে বলেই তাকে যে সাহেব হতে হবে তার কোনো মানে নেই। বেশ বলেছ, একেবারে ঠিক বলেছ। যা হোক, লীলার গায়ের রং একটু চাপা। হরনাথবাবু তাকে ডাক্তারি পড়ার জন্য ক্যাম্পবেল স্কুলে ভর্তি করে দিয়েছিলেন, যাতে সে স্বাবলম্বী হতে পারে, কখনো অর্থ কষ্টে পড়তে না হয়। লীলা ডাক্তারি পাশ করেছে 2 বছর আগে। তারই প্র্যাকটিসের সুবিধের জন্য গলির মধ্যে তাদের পুরনো বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে এলগিন রোডের বাড়িতে উঠে এসেছেন হরনাথ। সরোজ রায়ের সঙ্গে এদের পরিচয় বছরখানেক হল। সে আগে থাকতো ইটালিতে। এই পাড়ায় উঠে আসবার পর আলাপের শুরু। ছেলেটিকে হরনাথের ভালো লাগে। শিক্ষিত, সচ্চরিত্র ছেলে, তেমন কোনো দোষের কথাও তো শোনা যায় না। সরোজের কথা লীলা যে কতটা আগ্রহ নিয়ে শোনে তা হরনাথ লক্ষ্য করেছেন অনেকবার। যেদিন সরোজের আসবার কথা, আসতে সামান্য দেরি হলেও লীলা কতটা অস্থির হয়ে ওঠে তাও তিনি ভালোই বুঝতে পারেন। সে আসার পর লীলার চোখ মুখ কেমন আনন্দে আলো হয়ে ওঠে। হরনাথের ক্ষীণ দৃষ্টি সত্ত্বেও তা তার নজর এড়ায় না। তাই সরোজ লীলাকে নিয়ে কোথাও বেড়াতে যেতে চাইলে তিনি সানন্দে রাজি হন। একদিন মেয়েকে ডেকে তিনি বললেন, হ্যাঁ রে মা, সরোজ তোকে বিশেষ কিছু বলে? কি কথা বাবা?
না মানে আমাকে একবার বলেছিল সে তোকে বিয়ে করতে চায়। তোকে কিছু বলেনি? বলেছে বাবা, কিন্তু আমি রাজি হইনি। কেন মা? সরোজ তো বেশ ভালো ছেলে, দেখতে শুনতেও ভালো, চরিত্র ভালো, চাকরিতেও নাম করেছে। আমার বিশ্বাস ভবিষ্যতে আরও উন্নতি করবে। তবে তুই রাজি হোসনি কেন রে মা? কেন বাবা? আমাকে তাড়ানোর জন্য তুমি এমন উঠে পড়ে লেগেছো কেন বলো তো? মেয়ের বোঝা কি বড্ড ভারী বলে মনে হচ্ছে তোমার? আহা, কি যে বলিস রে মা, তুই হবি আমার বোঝা? তুই বরং আমার ছেলে আর মেয়ে দুয়েরই কাজ করছিস। আমি কি জানি না যে আমি যে কটা টাকা পেনশন পাই তাতে আমাদের চলে না? তোর রোজগারের টাকা যোগ করে তুই চালাস, তার ওপর আবার আমার সব দেখভাল করিস। এ কি কম কথা রে মা? সে কথা নয়, কিন্তু আমার তো বয়স হয়েছে, আমি আর কতদিনই বা বল। আমি যাবার পরে তোকে কে দেখবে? কার সঙ্গে থাকবি মা? আমার ইচ্ছে আমি থাকতে থাকতে তোর একটা কিনারা করে যাই। বাবা, এসব শুনতে আমার আর ভালো লাগে না। কি যে বারবার তুমি বলতে থাকো। আচ্ছা, সে না হয় নাই বললাম, কিন্তু তুই সংসার করবি, ছেলে মেয়ে হবে, সে দেখতে কি আমার ইচ্ছে করে না বল? ভালো করে ভেবে চিনতে দেখিস। এর বেশি আর কথা এগোয়নি। হরনাথ যখনই এ প্রসঙ্গ তোলার চেষ্টা করতেন, লীলা সেই একই উত্তর দিত যে সে চলে গেলে হরনাথের দেখাশুনো কে করবে। গতকাল হরনাথের রাতের খাওয়া হয়ে গেলে তাকে বিছানায় শুয়ে মাথায় হাত বোলাতে বোলাতে লীলা সরোজ আর তার ব্যাপারে সব কথা খুলে বলল। সব শুনে হরনাথ উঠে বসলেন বিছানার উপরে। আচ্ছা, আমি তোদের সঙ্গে গিয়ে না থাকলে তুই বিয়েই করবি না? না বাবা, করব না। এ তোর কেমন বুদ্ধি বল দেখিনি। আমি কিচ্ছু শুনবো না বাবা। আহ, হয় তুমি আমাদের সঙ্গে থাকবে, নয়তো আমি এখানে তোমার সঙ্গে থাকব। বোঝো কাণ্ড। এই এখন যেমন আছি, এর মধ্যে আর কিচ্ছু নেই। আর ওরও তাই মত। বেশ, তোদের দুজনেরই যখন তাই ইচ্ছে, তবে আমি গিয়ে থাকবই না হয় তোদের বাড়িতে। কিন্তু আমার একটা শর্ত আছে, আমার খরচাপাতির টাকা জামাইকে আমার থেকে নিতে হবে, এই বলে দিলুম। লীলার মুখ একেবারে আলো হয়ে উঠল। এই মাসের তো আর দিন 10 বাকি, সামনে মাসের মাঝামাঝি করে দিন দেখতে হবে। তাহলে তোর জন্যে কিছু গয়না আর জামা কাপড়ও তো বানাতে দিতে হবে, তার জন্যে যেটুকু সময় লাগে, বেশি দেরি করে লাভ কি? বাবাকে ঘুম পাড়িয়ে লীলা নিজের ঘরে গেল। অনেকক্ষণ ধরে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে 17 মার্চ দিনটা ঠিক করল। এ মাসের 10 দিন আর ও মাসের 17, সব শুদ্ধ 27 দিন। সরোজের একখানা ছবি তার কাছে ছিল, সেটা বের করে দেখতে লাগলো। এই যে মশাই, কি ভাবছেন? খুব তাড়া, তাই না? তাহলে এই নিন। সে রাতে অনেকক্ষণ পর্যন্ত লীলার চোখে ঘুম এলো না। এদিকে গতকাল সন্ধ্যায় বাড়ি ফিরতেই মেসের মালিক কাম রিসেপশনিস্ট মিস্টার ঘোষাল সরোজকে ডেকে বললেন, এই যে সরোজবাবু এসে পড়েছেন। হ্যাঁ, এই যে। আপনার একটা টেলিগ্রাম এসে পড়ে রয়েছে তো। হ্যাঁ, টেলিগ্রাম? আপনার ঘরে টেবিলের ওপর রাখা রয়েছে। ও, দেখে নিচ্ছি। সরোজের বুকটা একটু ছ্যাঁত করে উঠল। তার মা আর ভাইয়েরা আসানসোলের বাড়িতে থাকে। বাড়িতে কারো অসুখ বিসুখ করল নাকি। তাড়াতাড়ি ঘরে ঢুকে টেবিলের উপর একটা হলুদ রঙের খাম দেখতে পেল। বম্বের ডাক টিকিট।
এ তো সেই বোম্বে লটারি এজেন্ট। আপনার কেনা টিকিট 50,000 স্টার্লিং পাউন্ড জয়ী হয়েছে। আমাদের আন্তরিক অভিনন্দন। 50,000 পাউন্ড, 50,000 পাউন্ড মানে তো 7.5 লাখ টাকা। 7.5 লাখ! क्या हुआ? क्या हुआ? अरे ये सरोज बाबू का क्या हुआ? खुशाल साहब जल्दी आइए, सरोज बाबू गिर गए। এ কি সব বোনাসছে বাবা, এ চিঠি পড়ে অজ্ঞান হয়ে গেল যে। এই দেখো কি কাণ্ড, এ কি লিখেছে কি এই টেলিগ্রামে দেখি। ও এই ব্যাপার। ধরো আর ধরে তোলো, আর বিছানায় নিয়ে যেতে হবে তো নাকি? মাটিতে পড়ে থাকবে নাকি ছেলেটা? হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কি মুশকিল। তোলো তোলো। ঘোষালবাবু আর ছোটলাল মিলে তাড়াতাড়ি বিছানায় শুয়ে দিলেন। একটু পরে ডাক্তারও এসে পড়লেন। দেখে শুনে তিনি গম্ভীরভাবে বললেন, পড়ে গিয়ে মাথায় চোট লেগেছে। আজকের রাতটা না কাটলে এক্ষুনি কিছু বলা মুশকিল। হ্যাঁ রে মা, সরোজ তো আজ এখনো এলো না। কি জানি বাবা, আজ তো বরং অন্য রবিবারের চেয়ে আগেই আসার কথা ছিল। দেখ গেও হয়তো কোনো কাজে আটকে পড়েছে। লীলা, দেখ দেখ কাগজে কি ছেপেছে। কি বাবা? এই নে দেখ, পড় এইখানটা, এই যে হেডলাইন করে ছেপেছে দেখ। কই দেখি। বাঙালি যুবকের অসামান্য ভাগ্যোদয়। সরোজ রায় নামে এক বাঙালি যুবক লটারিতে 7.5 লক্ষ টাকা জিতে রাতারাতি ধনী হয়ে গিয়েছেন। গতকালই এই বিরাট অঙ্কের লটারির পুরস্কার ঘোষিত হয়েছে। লীলা আর পড়তে পারল না। তার হাত কেঁপে উঠে কাগজটা মাটিতে পড়ে গেল। কি হবে বাবা? ঈশ্বরকে ধন্যবাদ দে মা, তিনি তোকে রাজরানী করে দিয়েছেন। অসীম দয়া তার, অসীম দয়া। দয়া? দয়া না অভিশাপ? প্রথমেই তো দেখছি গতকাল যে লোক সন্ধেবেলাতেই আসতে চায়, আজ 9টা বেজে গেল, এখনো তার দেখাই নেই। গতকাল সরোজ তোকে এ কথা বলেনি? না বাবা। বোধহয় ইচ্ছে করেই বলেনি, হয়তো দেখতে চেয়েছিল সে যেমন আছে তুই তাকে তেমন ভাবে বিয়ে করতে রাজি হোস কিনা। কি জানি বাবা, কাল হয়তো সে নিজেই জানতো না। হ্যাঁ, তাও হতে পারে। কিন্তু বাবা, আমি যে সম্মতি দিয়ে ফেলেছি, কি হবে এখন? কিসের কি হবে? বাবা, তুমি বুঝতে পারছো না, গতকাল আর আজ এক নয়। গতকাল সে একটা সাধারণ লোক ছিল, আর আজ সে রাজা। আর আমরা যে সামান্য ছিলাম সেই সামান্যই আছি। কিভাবে মিশবো বলো তো তার সঙ্গে? ও আচ্ছা, বুঝেছি। তুই ভয় পাচ্ছিস যে সে বড়লোক হয়ে উঠে আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, এই তো? তার যে হেড বাবুর্চি হবে, তার মাইনেও বোধহয় তোমার পেনশনের চেয়ে বেশি হবে বাবা। তুমি বুঝতে পারছো না? মানে তুই জিজ্ঞেস করছিস যে এরপর আমার পক্ষে সরোজের বাড়ি গিয়ে থাকা সম্ভব হবে কিনা, তাই তো? না, তা হয়তো আমার পক্ষে আর সম্ভব হবে না। কিন্তু সরোজ যেরকম ছেলে, অবস্থার পরিবর্তনে তারও কি পরিবর্তন হয়ে যাবে বলে তুই মনে করছিস? তার নমুনা তো দেখতেই পাচ্ছ বাবা। বিয়ের ব্যাপারে তুমি কি বলো না বলো, তোমার সঙ্গে কথা বলবে বলে সে গতকাল সন্ধেবেলাতেই এখানে এসে নিচের ঘরে 2 ঘন্টা বসে থাকতে রাজি ছিল। আর আজ এত বেলা হয়ে গেল, তার নামগন্ধই নেই। তুচ্ছতা ছিল আর কাকে বলে বাবা, বলো? আহা, কাঁদে না, তা নাও হতে পারে মা। এই সব ব্যাপার নিয়ে তার হয়তো কোনো কাজের কথা মনে পড়ে গিয়ে থাকতে পারে, তাই হয়তো। বাবা, বাবা বলো তো, আমি যেদিন ডাক্তারি পাশ করলাম সে খবর যদি আমি তোমাকে ছুটে এসে না দিতাম, আর সেটা যদি তোমায় পরের দিন খবরের কাগজ পড়ে জানতে হতো, তাহলে তোমার কেমন লাগতো বলো তো? ও, সে নিজে এসে খবর দেয়নি বলে অভিমান করছিস?
সে নিজেই এখনো জানতে পেরেছে কিনা তার ঠিক নেই। খবরের কাগজই হয়তো দেখেনি। বাবা মেয়ের এই সমস্ত কথাবার্তার মাঝেই তাড়াহুড়ো করে ঘরে এসে ঢুকলেন মিস্টার ঘোষাল, অর্থাৎ সরোজের মেসবাড়ির মালিক। এই যে আপনারা দুজনেই রয়েছেন দেখছি। ঘোষাল, এসো এসো, বসো। খবর কি? বসবার সময় নেই হরনাথ বাবু। বলছি কাল সন্ধ্যার পর সরোজবাবু খুব অসুস্থ হয়ে পড়েছেন তো। হ্যাঁ, সরোজের অসুখ করেছে? কি অসুখ? কি হয়েছে? কেমন আছে সে? এই দেখো উঠে দাঁড়িয়ে পড়ে। বসুন হরনাথ বাবু, বসুন। আপনার তো বয়স হয়েছে। আচ্ছা মিস ঘোষাল, আপনি বরং যত তাড়াতাড়ি হয় আমার সঙ্গে আসুন। ও, আপনার হাতে যে খবরের কাগজ রয়েছে দেখছি, আপনারা খবরটা দেখেছেন তাহলে? হ্যাঁ, তা তো দেখেছি। গতকাল সন্ধেবেলা বাড়ি ফিরে সরোজবাবু এই ব্যাপারে টেলিগ্রামটি দেখেন, ব্যাস তারপরেই অজ্ঞান হয়ে পড়ে যান। হ্যাঁ, আমরা যত তাড়াতাড়ি হয় তখনই ডাক্তার ডেকে আনি, মাথায় বরফ টরফও দেওয়া হয়। তবে সারা রাত জ্ঞান আসেনি। সে কি? এই সকালে একটু জ্ঞান হয়েছে। কি সর্বনাশ! তারপর তারপর ডাক্তার কি বলল? হ্যাঁ, জীবনের কোনো আশঙ্কা? না 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 না, জীবনের কোনো ঝুঁকি নেই, একথা আজ সকালে ডাক্তার এসে বলে গেছেন। ডাক্তার চলে যাওয়ার পরে সরোজবাবু আমায় ডেকে পাঠিয়ে আপনাদের খবর দিতে বললেন, তাই আমি এসছি। মিস সান্যাল, একটু তাড়াতাড়ি করুন। নে মাথা, একটু তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বাবা আর মেয়ে মিলে যখন সরোজের মেস বাড়িতে এসে পৌঁছলেন, ততক্ষণে সরোজ আবার ঘুমিয়ে পড়েছে। ডাক্তারবাবু, কেমন বুঝছেন? জ্ঞান যখন ফিরে এসেছে তখন আর কোনো ভয় নেই। মাথায় একটু লেগেছে, কিন্তু সিরিয়াস কিছু নয়। কদিন একদম রেস্ট দরকার। কাল না হোক পরশু উনি আবার তাজা হয়ে উঠবেন। তারপর মনে করলে একটা এক্সরে করিয়ে নিতে পারেন। লীলা সারাদিন সরোজের পাশে বসে কাটালো। মাঝে মাঝে সরোজ জেগে ওঠে, অল্প স্বল্প কথাও বলে। তোমরা তোমরা কখন এলে? হ্যাঁ, সে অনেকক্ষণ। খাওয়া দাওয়া করে এসেছো? সেসব এখন তোমায় ভাবতে হবে না। এখন নাও তো, এই দুধটুকু খেয়ে নাও। গ্লাসের দুধ শেষ করতে না করতেই সরোজের আবার চোখ লেগে আসে। এইভাবে সমস্ত দিন কেটে গেল। পরদিন সরোজকে দেখে অনেকটা ভালো বলে মনে হলো। আজ ঘুম কম, জেগে থাকার সময় বেশি। এক সময় ঘরে আর কেউ নেই দেখে সরোজ বলল, লীলা, বাবাকে আমাদের সঙ্গে থাকার কথাটা বলেছিলে? বলেছিলাম। বাবা রাজি হয়েছেন? হয়েছিলেন। লীলা যে হয়েছেন না বলে হয়েছিলেন বলল, অসুস্থ সরোজ সেই সূক্ষ্ম তফাৎটুকু ধরতে পারল না। যাক, থ্যাংক গড। সরোজ আবার ঘুমিয়ে পড়ল। সরোজের আনন্দিত মুখখানা দেখে লীলার প্রাণের ভেতরটা হাহাকার করে উঠল। এরই মধ্যে সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পরের দিন সরোজ অনেকটাই সুস্থ হয়ে উঠল। এক সপ্তাহ কেটে গিয়েছে, যা মানে চেক আসতে এখনো 2 সপ্তাহ দেরি। চেক এলেই টাকা দেওয়া হবে এমন ব্যবস্থা করে সরোজ একখানা রোলস রয়েস গাড়ি কিনেছে। যদিও সেটা এখনো আনা হয়নি। আগে সে একখানা বাড়ি কিনবে। বাড়ি কেনা হলে তারপর গাড়ি নিয়ে আসা হবে। তার আগে পর্যন্ত সেটা দোকানের গ্যারেজেই থাকবে। প্রতিদিন সকালে আর সন্ধ্যায় গাড়িটা এসে সরোজের মেস বাড়ির সামনে দাঁড়ায়। সরোজ তাতে চড়ে ঘুরতে বেরোয়। সকাল 9টার সময় নতুন গাড়ি চড়ে সরোজ সান্যাল বাড়িতে এসে পৌঁছল। লীলা তখন নিচে ডাইনিং রুমে, তার বাবা ব্রেকফাস্ট সেরে ওপরের ঘরে চলে গিয়েছেন। লীলা, এই তো, আরে লোয়ার সার্কুলার রোডে একটা ভালো বাড়ির খোঁজ পেয়েছি।
এখনকার যে মালিক সে ওই 5-6 বছর আগে কিনেছিল, বুঝলে তো, 1.5 লাখ টাকা দিয়ে। তো এখন তার অবস্থা খুব একটা ভালো নয়, তাই বিক্রি করে দিচ্ছেন। বোধহয় ওই 75-80 হাজারেই ছেড়ে দেবে। আর বাবা কোথায়? চলো না 3 জনে গিয়ে একবার বাড়িটা দেখে আসি। তুমি বাবাকে নিয়ে যাও, আমি এখন যেতে পারবো না, কাজ আছে। কি এমন কাজ যে এক্ষুনি না করলে হবে না? না চলো, তুমি চলো, চলো না প্লিজ, এরকম করো না, চলো 3 জনে গিয়ে দেখে আসি, চলো। আমার পেশেন্ট আছে, এখনই দেখতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি দেখে এসো, আমি ততক্ষণ একটু বসছি, বাবার সঙ্গে একটু গল্প টল্প করি, তারপর তুমি ফিরে এলে 3 জনে একসঙ্গে যাব। আর শোনো, যাওয়ার সময় তুমি গাড়িটা নিয়ে যাও। হ্যাঁ, 4 টাকা ভিজিটের ডাক্তার নি রোলস রয়েসে চড়ে যাবে রোগী দেখতে। আমি ঠিকই গাড়ি ডাকতে পাঠিয়েছি। লীলা, তুমি আজকাল এরম কেন হয়ে গেছো গো? সব সময় আমার থেকে দূরে দূরে থাকতে চাইছো? না মানে, আমি কি কোনো খারাপ কাজ করেছি নাকি? না সেটা বলো তাহলে আমাকে। না, খারাপ কাজ তুমি কেন করবে? আচ্ছা, আমি আসছি, ফিরতে দেরি হবে, তুমি বরং বাবাকে নিয়ে বাড়ি দেখে এসো। বেশ। কি জানি কি ব্যাপার, কিছুই বুঝতে পারছি না। সত্যি সরোজের প্রতি লীলার ব্যবহার দিনে দিনে যেন দুর্বোধ্য হয়ে উঠছে। আড়ালে তাকে আদর করতে গেলেই সে সরোজের থেকে সরে দাঁড়ায়, সব সময় কেমন যেন বিমর্ষ হয়ে থাকে। তা বাবা সরোজ, ওবেলা চলে এসো কিন্তু ঠিক সময়। হ্যাঁ, বাড়ি দেখে ফিরে আসবার সময় হরনাথ বাবু সরোজকে সন্ধেবেলা খেতে আসতে বলে তাকে বিদায় দিলেন। যথাসময়ে সরোজ এল, ডিনারও শেষ হলো এক সময়। তুমি একটু বসো, আমি বাবাকে শুইয়ে দিয়ে আসছি। দোতলার বারান্দার রেলিং ধরে সরোজ দাঁড়িয়ে রইল। মিনিট 10 পরে লীলা যখন এলো, চারদিক চৈত্র মাসের অপূর্ব জ্যোৎস্নায় তখন ভেসে যাচ্ছে। লীলা, কি দারুণ জ্যোৎস্নাটা উঠেছে দেখো। ভালো। আমার কি ইচ্ছে হচ্ছে জানো, চলো না দুজনে বেরিয়ে আসি, এই ময়দান বা ব্যারাকপুর। গাড়িটা ডাকতে বলবো? চলো না প্লিজ, চলো। শোনো, বাবা না ঘুমিয়ে পড়েছে। ও, বাবার অনুমতি ছাড়া আমার সঙ্গে বেরোতে পারবে না, তাই তো? আরে 2 দিন পর তো আমাদের এমনি বিয়ে হবে। আর চলো তো, কেউ কেউ বিরক্ত হবে না, চলো। আর বাবা রাগ করবে না, চলো না লীলা। না। আরে যা বলি তাতেই না বলো কেন বলো তো? আজকাল আগে তো এমন ছিল না তুমি। কি হয়েছে কি তোমার? আচ্ছা আচ্ছা, বাদ দাও লীলা, বলছি বেড়াতে যেতে হবে না, ছাড়ো। আমরা এই বারান্দাতে বসে দুজনে অনেক রাত অবধি গল্প করবো আজকে। হ্যাঁ, কতদিন আমরা মন খুলে কথা বলিনি বলো তো। এসো না লীলা, আমার কাছে এসো, একটা চুমু দাও আমায়। ছাড়ো না। হ্যাঁ মানে, মানে তুমি কি আমাকে আর সহ্য করতে পারছো না লীলা? আমায় দেখলেই বিরক্ত লাগছে তোমার? হ্যাঁ, আমি কি চলে যাব তাহলে? না না, দাঁড়াও, কথা আছে। সরোজ, তুমি দুঃখ করো না, এই কথাটা তোমায় বলতেই হবে। তোমায় বিয়ে করা আমার পক্ষে আর সম্ভব হবে না। তোমায় দেওয়া কথা ফিরিয়ে নিচ্ছি আমি। মানে এছাড়া আর উপায় নেই আমার। এসব কি বলছো তুমি? 1 সপ্তাহ আগে সব ঠিক হয়ে গেল, এখন হঠাৎ করে বলছো অসম্ভব। মানে লীলা, আচ্ছা আমার তো মাথায় ঢুকছে না। তুমি আচ্ছা, আমার নামে কি কেউ তোমাকে কিছু বলেছে? হ্যাঁ, আর তুমি সেগুলো কি বিশ্বাস করেছো লীলা? আরে যদি কেউ কিছু বলে থাকে সেসব মিথ্যে কথা লীলা, সব মিথ্যে কথা। আমি তোমাকে কিচ্ছু লুকোইনি। তুমি কি বলছো লীলা এইসব? দাঁড়াও দাঁড়াও, শান্ত হও সরোজ। না, কেউ কিচ্ছু বলেনি,
কারো এমন সাহস হবে না যে তোমার সম্বন্ধে আমায় কোনো খারাপ কথা বলবে। আর তাছাড়া বললেই বা আমি বিশ্বাস করতে যাব কেন? সেসব কিছু নয়। আসলে 1 সপ্তাহ আগে আর এখনকার মধ্যে অনেক কিছু ঘটে গেছে। মানে কি ঘটে গেছে? কি ঘটে গেছে তোমার আবার মধ্যে? 1 সপ্তাহ আগে তোমার আর আমার সোশ্যাল স্ট্যাটাস এক ছিল, এখন আর তা নেই। এখন তুমি অনেক টাকার মালিক সরোজ, আর আমরা যেখানে ছিলাম সেখানেই পড়ে আছি, কিচ্ছু বদলায়নি। এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমি কি আলাদা লীলা? তুমি তুমি এগুলো কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। না সরোজ, চিরকাল আমি গরিবের মেয়ে, আর সেভাবেই মানুষ হয়েছি। আজ তোমায় বিয়ে করে বড়লোকি চাল দেখানো আমার পক্ষে অসম্ভব। শুধু শুধু অসম্ভব নয়, অসহ্য। আমি ভাবতে পর্যন্ত পারি না। সরোজ, সরোজ, তুমি না বলেছিলে তুমি আমায় ভালোবাসো? শোনো, যদি ভালোবেসে থাকো তাহলে আর আমায় জোর করো না সরোজ। তেতো গিলতে আর জোর করো না আমায়। দয়া করো, দয়া করো, আমায় মুক্তি দাও। বেশ, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোমার কথা মতো আমি চলে যাচ্ছি। আর বিরক্ত করতে আসবো না তোমায়। কিন্তু আমি তোমায় ভুলতেও পারবো না, অন্তত কবরে যাওয়ার আগে অবধি তো নয়। আসছি আমি, ভালো থেকো। সরোজ আর কিছু না বলে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে নামার সময় আবেগে, উত্তেজনায় সে থরথর করে কাঁপছিল। দু সপ্তাহ পরে বম্বে থেকে সরোজের নামে আরেকটা চিঠি এসেছে। চিঠিটা পড়ে সরোজ কিছুক্ষণ ম্লান মুখে গালে হাত দিয়ে চুপ করে বসে রইল। তারপর কি জানি কি মনে করে তার মুখের দুঃখের ভাবটা কেটে গিয়ে অদ্ভুত একটা হাসি ফুটে উঠল। সে তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে সান্যালদের বাড়িতে গিয়ে পৌঁছল। তখন সকাল 11টা। এই সাহেব কোথায় রে? সাহেব কোথায়? সাহেব তো ওই পেনশন আনতে গেছেন ব্যাংকে, দিদিমণি আছেন ওপরে। সরোজ তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে দেখল লীলা চেয়ারে বসে কি একটা বই পড়ছে। তার চেহারা একেবারে শুকনো। 2 সপ্তাহে তার ওজন যেন অর্ধেক হয়ে গিয়েছে। সরোজ এসেই লীলাকে 2 হাতে চেয়ার থেকে তুলে একেবারে জড়িয়ে ধরল। লীলা, লীলা, লীলা। আরে এ কি? ভগবান দয়া করেছেন লীলা। এই নাও, এই চিঠিটা পড়ে দেখো। কি চিঠি? আরে পড়োই না। দেখি। এই নাও। ডিয়ার স্যার, গত মাসের 20 তারিখে আমরা আপনাকে টেলিগ্রাম করে জানিয়েছিলাম যে আপনার কেনা জার্মান লটারির টিকিট 50,000 পাউন্ড স্টার্লিং প্রাইজ পেয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ওই খবরে ভুল ছিল। সে কি? টেলিগ্রামের দোষেই ওই ভুল হয়েছে। জার্মানি থেকে আমরা যে টেলিগ্রাম পেয়েছিলাম তাতে স্পষ্ট করেই লেখা ছিল যে 65979 নম্বরের টিকিট প্রাইজ জিতেছে। সেটি আপনারই কেনার টিকিটের নাম্বার। তাই আমরা আপনাকে জানিয়েছিলাম যে আপনি প্রাইজ জিতেছেন। কিন্তু গতকাল আমরা জার্মানি থেকে আরেকটি চিঠি পেয়েছি। তাতে লেখা আছে যে টিকিটটি প্রাইজ জিতেছে তার নাম্বার 65997। টেলিগ্রাফ কোম্পানির কোনো কর্মচারীর ভুলে একটি ডিজিট আগে পরে হয়ে গিয়েছিল। ভুল খবর দেওয়ার জন্য আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। এ কি? এসব কি ব্যাপার?
এর মানে কি? আরে আর কি ব্যাপার, ব্যাপার হলো এই যে আমি আর রাজা নই, তাই তো? না, তাহলে এখন এখন তো ফকিরের সঙ্গে ফকিরানির বিয়ে হতেই পারে, কি পারে না? হ্যাঁ হ্যাঁ পারে। তাহলে সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলা উচিত নয় কি? নিশ্চয়ই উচিত রাজামশাই। এই, আবার তুমি আমার রাজা বলে গাল দিচ্ছ? এই রাজা সে রাজা নয়। তাহলে তাহলে হুম? বলবো না, যাও। কি হচ্ছে? ছাড়ো। এক মাস পরে দুজনের বিয়ে হয়ে গেল। বাড়ি আর কেনা হলো না, গাড়িটাও দোকানে ফেরত দিতে হলো। সব শুনে গাড়ি কোম্পানির বড় সাহেব সরোজকে 1 মাসের ভাড়া কোম্পানিকে দিতে বললেন। টাকার অঙ্ক খুব একটা কম নয়। লীলা নিজের গয়না বেচে সে টাকা শোধ করে দিল। 3টি মধ্যবিত্ত সাধারণ মানুষ নিতান্ত সাধারণভাবে মহানন্দে দিন কাটাতে লাগল। বছরখানেক পরে আর একটি ক্ষুদ্র মধ্যবিত্ত এসে গোটা বাড়ি আলো করে তুলল। কি দুরন্ত হয়েছে দেখো। এই এই হ্যাঁ, তোমার মতো। এই তো, এই শোনা বাবাটা আমার। সরোজও হেডলাক হলো। দেখো, আমরা যদি আগেকার দিনের মানুষ হতাম তাহলে বলতাম খোকার পরেই তোমার প্রমোশন হয়েছে, কি তাই তো? একদম। ওই দেখো আবার পালাবো। কোথায় যাচ্ছি? আয় আয় এদিকে। মুয়া। এই তো। শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প ভুল। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। যদুনাথের চরিত্রে এবং সূত্রধার দেবব্রত ব্যানার্জি। সরোজ ও বয়ের চরিত্রে সবুজ বর্ধন, লীলা অমৃতা রায়, হরনাথ কাজের লোক ও ডাক্তারের চরিত্রে জয়দীপ সেন, ঘোষালবাবু অনুজয় চট্টোপাধ্যায়, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস, পোস্টার সৌরভ মিত্র, গল্পের অডিও রূপান্তর গল্প পাঠে ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পের কাহিনী এবং সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত, কোনো বিশেষ পেশা বা ধর্মকে আঘাত করা নয়। অডিও রূপান্তরের প্রয়োজনে গল্পের ভাষায় সামান্য পরিবর্তন করা হয়েছে। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প আছে আমাদের কাছে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।